পৃথার ভীষণ ইচ্ছে করলো বাবা মা এবং ভাইদের সাথে কথা বলতে, কিন্তু তার অভিমানেরা তাকে বেঁধে রেখেছে। কিভাবে পারলো তার পরিবার তার সাথে এত বড় একটা অন্যায় করতে? একটু ভাবলো না তার কথা? তাদের কাছে মেয়ের থেকে বন্ধুত্বের সম্পর্ক রক্ষাটা কি খুব বেশি বড় হয়ে গিয়েছিল? পৃথার চোখ মুখ শক্ত হয়ে উঠল, শক্ত কণ্ঠে বলল, না, এখন অভিমান করে আছো পরিবারের উপর? আমার কারোর উপর কোনো অভিমান নেই। তুর্য একটু গা ঘেঁষে বসলো পৃথার, নমনীয় কণ্ঠে বলল, পরিবার যতই ভুল করুক না কেন, তারা তোমার পরিবার পৃথা। তারা তোমাকে লালন পালন করে বড় করেছে। তারা যদি না থাকতো তাহলে কখনোই তোমাদের সুন্দর একটা জীবন পেতে না। হ্যাঁ, মানছি তাদের একটা ভুল হয়েছে, কিন্তু তাই বলে তুমি পরিবারের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে? জন্ম থেকে এই 17টা বছর তুমি কিন্তু তাদের কাছে ছিলে পৃথা। এই 17 বছরে কি তুমি তাদের সাথে কোনো ভুল করনি? অবশ্যই করেছ, কিন্তু তারা কি সে ভুলের জন্য তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? তোমায় কি পরিবার থেকে বিতাড়িত করেছে? করেনি, বরং তোমাকে মাফ করে ভালোবেসে পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ করে রেখেছে। থামলো তুর্য, আবারও বলল, শুনেছি প্রসবকালীন সময় একজন মা শরীরের 20টি হাড় ভাঙার সমান ব্যথা সহ্য করেন, যা পৃথিবীর সবচেয়ে কষ্টকর ব্যথাগুলোর একটি। প্রসব ব্যথার সঙ্গে আর কোনো ব্যথার তুলনা হয় না। সে ব্যথা সহ্য করে তোমার মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে জীবন দিয়েছে। অথচ আজ তোমার জীবনের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি তার বড় মাঝে তাদের ভুল আছে, অন্যায় আছে। সমাজের আইন বা মানবাধিকারের মতো তারা তোমার জীবনের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। তবু হয়ে গেছে একটা ভুল, তাই বলে তুমি তো একদম পরিবার ছেড়ে দিতে পারো না। তাদের একটা অন্যায়ের জন্য তোমার প্রতি তাদের সারা জীবন অবদান ভুলে যেতে পারো না। পৃথা মনোযোগ দিয়ে শুনলো তুর্যের সব কথাগুলো, নিজের ভুলগুলো বুঝতে পারলো। সত্যিই তো, অভিমানের বশে পরিবার ছেড়ে দিতে পারে না সে, অথচ পৃথা পরিবার ছেড়েই এখানে এসেছে। মেয়েটার চোখের সম্মুখে ধীরে ধীরে ভেসে উঠলো, শুরু করলো পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলো। হাসি কান্না মিলে কত মুহূর্ত, বাবার কাঁধে চড়া, ভাইদের সাথে দুষ্টুমি, মায়ের আঁচল ধরে ঘোরা। এই তো সেদিনও বাবা কি যত্ন করে ভাত খাইয়ে দিল তাকে, অথচ আজ তারা কোথায়? আঁখি বলল ভারী হলো পৃথার। হুট করে হু হু করে কেঁদে উঠল মেয়েটা। তুর্য নিজের এক হাত বাড়িয়ে পৃথাকে আগলে নিল নিজ বক্ষের সাথে, সান্ত্বনা দিয়ে বলল, কান্না থামিয়ে বাড়িতে কল করো। পৃথা কান্না থামালো, তুর্যের বুক থেকে উঠে সোজা হয়ে বসলো। মোবাইল ঘেটে পলাশ শেখদারের নাম্বারটা তুললো স্ক্রিনে। অতঃপর নিজের নতুন মোবাইল থেকে প্রথম কলটা সে তার বাবাকেই করলো। একটু সময় রিং হতেই কলটা ধরলেন পলাশ শিকদার, ভারী কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম, কে বলছেন? পৃথার গলা ধরে এলো, মনে হচ্ছে যেন কত বছর পর সে তার বাবার কণ্ঠস্বর শুনছে। যে বাবাকে চোখে হারাতো সেই বাবার সাথে গোটা 2টা দিন কথা হয়নি তার। অনেক কষ্টে নিজের কান্না দমন করলো পৃথা, অস্ফুট কণ্ঠে বলল, বাবা। চমকে উঠলেন পলাশ শিকদার, আঁখিদয় ভরে উঠল পৌর লোকটার। পৃথা কল করেছে তাকে, অবশেষে তাহলে মেয়ের অভিমান ভেঙেছে। পলাশ শিকদার সামলে নিলেন নিজেকে, নমনীয় কণ্ঠে বললেন, অবশেষে তাহলে আমার মেয়েটার মনে পড়লো আমাদের কথা। কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ, ভালো। তুমি কেমন আছো বাবা? আর মা, ভাইয়েরা তারা কেমন আছে? পলাশ শিকদার উত্তর দেবেন তার আগেই শোনা গেল সুফিয়া বেগমের কণ্ঠস্বর। উনি পাশেই ছিলেন স্বামীর। মেয়ে কল করেছে শুনে হাত ধরে রাখতে পারেননি নিজেকে। এক প্রকার পলাশ শিকদারের থেকে মোবাইলটা ছিনিয়ে নিয়ে ধরল নিজের কানে, ভেজা কণ্ঠে বলল, কেমন আছিস মা? কেন আমাদের এভাবে ছেড়ে চলে গেলি? এত অভিমান তোর? পৃথা কানে মোবাইল নিয়েই তাকালো তুর্যের পানে, অপরাধের কণ্ঠে মাকে বলল, সরি মা। ব্যাস, শুরু হয়ে গেল 2 মা মেয়ের কথোপকথন। এখানে আর কারো স্থান নেই। খুনসুটি, পানি খাওয়া থেকে ওয়াশরুম, সব কিছুর বর্ণনায় নামলো তারা। তুর্য হতাশ হলো, কোথায় সারাদিনের কাজ ছেড়ে এসে 2 দণ্ড বউয়ের সাথে কথা বলবে। হোক ঝগড়া, তা না, বউ এখন তার শাশুড়ির সাথে কথা বলতে ব্যস্ত। কেন যে এই সময় এসে সে পরিবারের সাথে কথা বলার কথা তুললো কে জানে। কাল কাজে বের হওয়ার আগে বলে যেত কথা বলতে, সেও কাজে থাকতো আর পৃথাও পরিবারের সাথে কথা বলতো। তা না, এখন শুরু করেছে। ওই যে কথাই আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে। ধৈর্যের এখন বুদ্ধি বেড়েছে, তবে এই বুদ্ধিতে লাভ নেই কোনো। সময় প্রবাহমান, সে বয়ে চলেছে তার নিজের গতিতে।
এরই মধ্যে কেটে গেছে বেশ কয়েকটা দিন। যদিও এই কয়দিনে তুর্য আর পৃথার সম্পর্কের উন্নতি হয়নি তেমন। তুর্য নিজের কাজের মধ্যে দিনের বেশিরভাগ সময় বাড়ির বাইরে ছিল, শুধুমাত্র এসেছে তাও পৃথার ঘুমানোর পর। মাঝে মাঝে পৃথা খেয়ে ঘুমালে বিরক্ত করেনি, আর না খেয়ে ঘুমালে তুলে খাইয়ে দিয়েছে। এইটুকুই তাদের সাক্ষাৎ। মোবাইল একটা কিনে দিলেও তুর্যের সময়ের অভাবে দুজনের কথা হয়ে ওঠেনি তেমন। তবে এই সব কিছুর মধ্যে তুর্য একটা ভালো কাজ করেছে, তা হলো পৃথাকে রাজশাহী কলেজ থেকে এখানকার কলেজে ট্রান্সফার করিয়ে এনেছে। এখানকার কলেজে ভর্তি করিয়ে দিয়েছে মেয়েটাকে। পৃথা কলেজে ক্লাস করা শুরু করে দিয়েছে ইতিমধ্যে। এমনি এই বিয়ে মান অভিমানে সময় চলে গিয়েছে অনেকটা। পড়াশোনাতেও অনেক পিছিয়ে পড়েছে সে। সামনে এইচএসসি, এখনও যদি গাফেলতি করে তবে পরীক্ষায় ফেল করতে হবে নির্ঘাত। ইরাও পৃথার কলেজে একই ক্লাসে পড়ে, শুধুমাত্র তাদের বিষয় আলাদা। তাই কলেজে যেতে কিংবা নতুন পরিবেশে মানিয়ে নিতে ততটা অসুবিধা হয়নি পৃথার। ক্লাস করা ব্যতীত দুই ননদ ভাবি সর্বদা একসাথে সময় কাটিয়েছে। ইরা তার পরিচিত অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে পৃথার। সবটা মিলিয়ে নতুন পরিবেশেও সে বেশ ভালোই আছে। তবে ইদানিং তুর্যটা দূরে দূরে থাকছে পৃথার থেকে। গভীর রাত ছাড়া তার দেখাই পাওয়া যায় না। সারাক্ষণ শুধু কাজ আর কাজ। এত কি কাজ করে জানা নেই পৃথার। যতদূর জানে সে বাড়ির ব্যবসার কাজেই যুক্ত, কিন্তু ব্যবসার কাজ তো বাড়ির বাবা চাচা ভাইরাও করে। তাদের তো এত চাপ নেই। তারা দুপুরে আসে, আবার রাতেও তাড়াতাড়ি আসে। তাহলে তুর্যের এত কিসের কাজ? মাঝে মাঝে তুর্যহীনা ভীষণ মন খারাপ হয় পৃথার। চাপা অভিমান জন্মে হৃদয়ে। কিন্তু যখন রাতে না খেয়ে ঘুমিয়ে যায় আর মাঝরাতে এসে তুর্য তাকে আতুরে কণ্ঠে ডেকে তুলে খাইয়ে দেয়, তখন সব অভিমানেরা ঝরে পড়ে। তুর্যের ক্লান্ত মুখটার পানে তাকিয়ে ভীষণ মায়া লাগে তখন। হৃদয়টা হাহাকার করে। ভীষণভাবে জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, আপনি কি ভীষণ ক্লান্ত? কিন্তু এই প্রশ্নটা আর করতে পারে না পৃথা। নিজের ভিতরকার অস্বস্তি বোধে মনের প্রশ্ন মনেই রয়ে যায়। তবে পৃথা আজ ঘুমায়নি, অপেক্ষা করে রয়েছে তুর্যের আসার। বিছানায় কতগুলো বই খাতা ছড়িয়ে ছিটিয়ে তার মধ্যখানে ঘুমে ঢুলু ঢুলু হয়ে বসে রয়েছে সে, অথচ তুর্যের আসার কোনো খবর নেই। পৃথা ঘাড় বাঁকিয়ে দেয়ালে টানানো ঘড়িটার পানে তাকালো একবার। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে এখন রাত 12টা। পৃথা অস্থির হলো। বিছানায় ফেলে রাখা মোবাইলটা হাতে তুলে নিল। একবার ভাবলো কল করবে তুর্যকে, কিন্তু পরক্ষণেই আবার সিদ্ধান্ত বদলালো। ছেলেটা হয়তো নিজের কাজে ব্যস্ত, বেশ, নয়তো ঠিক বাসায় চলে আসতো। এই কয়দিনে এইটুকু তো সে তুর্যকে চিনেছেই। পৃথা অস্থির হৃদয় নিয়ে বই খাতা ছড়ানো ছিটানো বিছানাটাই শুয়ে পড়ল। হতাশ ভঙ্গিতে তাকালো ইট পাথরে করা ছাদটার দিকে। ঠিক তখনই খট করে খুলে গেল কক্ষের দরজাটা। পৃথা চমকালো, হুড়মুড়িয়ে উঠে বসলো বিছানায়। দরজার পানে তাকিয়ে দেখা মিলল তুর্যের। পৃথার ওষ্ঠে হাসি ফুটে উঠল। বিছানা থেকে তড়িঘড়ি করে নামতে নামতে সে বলল, চলে এসেছেন আপনি? তুর্য তাকালো পৃথার পানে। মেয়েটাকে এত রাত পর্যন্ত জেগে থাকতে দেখে অবাক হলো সে। এতদিনে এত রাত পর্যন্ত তো এই মেয়েকে সে জেগে থাকতে দেখেনি কখনো। তুর্য ভ্রু কুঁচকাল। বিছানার পানে এগিয়ে যেতে যেতে বলল, আজ ঘুমানি এখনো? এত রাত অব্দি বসে আছো কেন? পৃথা অপ্রস্তুত হলো। আপনার জন্য অপেক্ষা করছিলাম। কথাটা বলতে কেউ আটকে গেল। কেমন একটা অস্বস্তি অস্বস্তি লাগছে তার। এলোমেলো দৃষ্টি ফেললো পৃথা। সত্যিটা চেপে গিয়ে বলল, ঘুম আসছিল না তাই। তুর্য আর ঘাঁটল না পৃথাকে। বাহিরের পোশাক শরীরে জড়ানো অবস্থাতেই শটান হয়ে শুয়ে পড়ল বিছানায়। পৃথা ভরকে গেল প্রথমে, তবে পরপরই জ্বলে উঠল আবার। বাহিরের ঘর্মাক্ত ধুলোবালিময় পোশাক পরে এভাবে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় লোকটা শুয়ে পড়ল। পৃথা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, এ কি, আপনি বাহিরের বাসি পোশাকে শুয়ে পড়লেন কেন? উঠুন, ফ্রেশ হয়ে আসুন তাড়াতাড়ি। তুর্য উঠল না, নাক মুখ কুচকে বলল, অনেক ধকল গেছে আজ আমার উপর থেকে, একটু তো বিশ্রাম নিতে দাও। পৃথা শুনল না তুর্যের কোনো কথা। ছেলেটার এক হাত টেনে বসিয়ে দিল বিছানায়। চড়া গলায় বলল, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বিশ্রাম নেবেন, যান। তুর্য বিরক্ত হলো ভীষণ। শরীরটা ম্যাচ ম্যাচ করছে। একটু শুয়ে বিশ্রাম নেবে তা না। এই মেয়েটা আজ জেগে কেন আছে কে জানে। জেগে না থাকলে সে একটু বিশ্রাম নিতে পারত।
তুর্য এক রাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো বিছানা থেকে, নাক মুখ কুঁচকে বাড়ির পোশাক নিয়ে ঢুকলো ওয়াশরুমে ফ্রেশ হতে। বেশ অনেকটা সময় নিয়ে গোসল সেরে তুর্য বেরিয়ে এলো বাইরে। সম্মুখে তাকিয়ে অবাক হলো সে। পৃথা বিছানা থেকে বই খাতা গুছিয়ে খাবারের প্লেট নিয়ে বসে আছে সেখানে। এই দৃশ্য বিশ্বাস করতে যেন কষ্ট হলো তুর্যের। সে ভুল দেখছে না তো? যে মেয়ে তাকে পাত্তা দেয় না, ভালোভাবে একটু কথা বলে না, সবসময় চড়া মেজাজে বসে থাকে, সে কিনা আজ তার জন্য খাবার নিয়ে বসে আছে? আশ্চর্য। তুর্য চোখ বন্ধ করে আবারও খুলল। না, ভুল দেখছে না সে। সত্যিই পৃথা খাবার নিয়ে বসে আছে তার জন্য। তুর্য এগিয়ে গেল বিছানার পানে, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি আমার জন্য খাবার এনেছো? পৃথা অপ্রস্তুত হলো আবারও, আমতা আমতা করে বলল, তা তো প্রতিদিনই আনি, শুধুমাত্র প্রতিদিন ঘুমিয়ে থাকি আর আজ জেগে আছি, এইটুকু পার্থক্য। তুর্য আর কথা বাড়ালো না। তার বউ যে তার জন্য খাবার নিয়ে এসেছে এই তো অনেক। এরপর আবার বেশি কিছু বলতে গেলে দেখা যাবে একটু যত্ন কপালে জুটবে না। তুর্য বসে পড়ল বিছানায়, খাবার প্লেটে হাতে নিয়েই বলল, পাশে বসো, খাইয়ে দিচ্ছি তোমাকে। পৃথা খায়নি, তুর্যের জন্যই বসেছিল এতক্ষণ। এ কয়দিন তুর্যর হাতে খেতে খেতে তার হাতে খাওয়াটা কেমন একটা বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে পৃথার। কিন্তু এই মুহূর্তে এসে ভেতরে ভেতরে একটা অস্বস্তি বোধ হচ্ছে ভীষণভাবে। এই কয়দিন তো তুর্য তাকে ঘুমের মধ্যে খাইয়ে দিয়েছে, তাই তেমন কোনো অনুভূতির উপস্থিতি টের পায়নি হৃদয়ে। কিন্তু আজ তো জেগে আছে, কেমন একটা লাগছে ভেতরে ভেতরে। একটু লজ্জা, একটু অস্বস্তি বোধ, একটু ভালো লাগা, সব মিলিয়ে মিশ্র এক অনুভূতির আভাস পাচ্ছে সে নিজ হৃদয়ে। পৃথা চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকালো, কণ্ঠ স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আমি খেয়েছি, আপনি খেয়ে নিন এখন। তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, ঠান্ডা কণ্ঠে বলল, তোমার মুখ দেখলে তোমার পেটের খবর আমার কাছে চলে আসে। পাশে বসো, খাইয়ে দিচ্ছি। পৃথা অবাক হলো। আনমনেই মুখে হাত চলে গেল মেয়েটার। তার মুখে কি লেখা আছে যে সে খায়নি, অপেক্ষা করে বসে রয়েছে? আয়নায় দেখতে হচ্ছে তো বিষয়টা। পৃথার ভাবনার মধ্যেই তুর্য মৃদু কণ্ঠে ধমকে উঠল তাকে, ভারী স্বরে বলল, কি হলো, বসো। পৃথা আর বিরক্তি করলো না। এত রাত পর্যন্ত বসে থাকতে থাকতে পেটে ক্ষুধায় লাল বাতি জ্বলছে শুরু করেছে। এই লাল বাতির যন্ত্রণার থেকে অস্বস্তি বোধ উপেক্ষা করে খেয়ে নেওয়া ভালো। পৃথা বসে পড়ল তুর্যের পাশে। তুর্য সময় নিল না, মেয়েটা বসতেই ছোট ছোট লোকমা করে তুলে দিতে শুরু করলো তার মুখে, আর সাথে সাথে নিজেও খেতে শুরু করলো তৃপ্তি নিয়ে। বেশ কিছুটা সময় নিয়ে দুজনেই খাওয়া শেষ করলো। অতঃপর দুই দিকে দুইজন মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল বিছানায়। কিন্তু আজ কেন যেন পৃথা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে থাকতে পারল না। অল্প সময়ের ব্যবধানেই সে ঘুরে গিয়ে তাকালো তুর্যের পানে। মায়া হলো ভীষণ, লোকটা নিশ্চয়ই খুব ক্লান্ত, তখন কেমন এসেই শুয়ে পড়ল। এতদিন করতে যাওয়া প্রশ্নটা আর নিজের ভেতরে চেপে রাখতে পারল না পৃথা, হুট করেই বলে ফেলল, আপনার কি খুব ক্লান্ত লাগছে? তুর্য অন্যদিকে মুখ করেই জবাব দিল, ঠিক ক্লান্ত না, তবে সারাদিনের কাজকর্মে হাঁপিয়ে উঠেছে ভীষণ, মাথাটা ধরেছে। পৃথা বিছানায় উঠে বসলো, ইতস্তত করে বলল, আপনার মাথা টিপে দিব আমি, দেখবেন আর মাথা ব্যথা করবে না। তুর্য অবাক হলো। তড়িৎ গতিতে সে তাকালো পৃথার পানে। আজ কি হয়েছে মেয়েটার, এতটা খেয়াল রাখছে তার? তবে কি পৃথা সব মেনে নিতে শুরু করেছে? ভেঙে গেছে কি তার অভিমান? তুর্য খানিকটা অবাক সুরে বলল, সূর্য আজ কোন দিক থেকে উঠেছিল? এত রাত অবধি জেগে আছো, আমার জন্য খাবার আনছো, আবার এখন বলছো মাথা টিপে দেবে? পৃথার কেমন ভালো লাগলো না তুর্যের কথাগুলো। সে কি স্বামীর প্রতি একটু মায়া করে কিছুই করতে পারে না? তাছাড়া আজ যা যা করেছে তাতে তার কতটা অস্বস্তি বোধ হয়েছে তা কি এ জানে? জানে তো নাই, উল্টো তার অস্বস্তি বোধকে আরও বাড়িয়ে দিতে কতগুলো কথা বলল। পৃথা মাথা নুইয়ে ফেলল, মিনমিনিয়ে কণ্ঠে বলল, ঠিক আছে, দেব না মাথা টিপে। তুর্য এক দণ্ড সময়ও ব্যয় করলো না, তড়িঘড়ি করে মাথা রাখলো পৃথার কোলে। ক্যাবলার মতন হেসে বলল, এই না না, আমি তো মজা করছিলাম একটু, নিয়ে মাথা টিপে দাও আমার। পৃথা শিউরে উঠল তুর্যের এহানো স্পর্শে। ভেতরে ভেতরে অস্বস্তি বোধেরা যেন আরও ডানা মেলল, হৃদস্পন্দন বাড়ল দ্রুত, ঢোক গিলল পৃথা। অতঃপর বলল, বালিশ আছে তো? তুর্য শীতল দৃষ্টিতে তাকালো পৃথার পানে, মৃদু কণ্ঠে বলল, তোমার কোলে মাথা রেখে যে শান্তি আমি পাচ্ছি,
তা ওই নরম তুলতুলে শিমুলতলের পালিশেও নেই। পৃথা আর বলল না কিছুই। লাজুক ভঙ্গিতেই নিজের নরম হাত রাখলো স্বামীর মাথায়। আলতো হাতে টিপে দিতে শুরু করলো মাথাটা। তুর্য পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। কিঞ্চিত সময় নিয়ে বলল, তোমার হাত দুটো বেশ নরম বউ। পৃথা লজ্জা পেল। লাজুক হেসে বলল, আর আপনার কপালটা ভীষণ শক্ত। দুপুরের তপ্ত রৌদ্র চারিদিকে খা খা করছে যেন। এই রৌদ্রকে মাথায় নিয়েই কলেজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে পৃথা এবং এরা। একটু আগেই কলেজ ছুটি হয়েছে তাদের। প্রতিদিন তাদের ছুটির আগেই বাড়ির গাড়িটা দাঁড়িয়ে থাকে এখানে তাদের অপেক্ষায়। কিন্তু আজ এখনো আসছে না কেন কে জানে। চারিদিকে একটু লোক সমাগমও বেশি আছে। আশেপাশে কিছু একটা ঘটেছে সম্ভবত। এতক্ষণ ক্লাসে থাকার দরুন তারা জানে না কিছুই। তবে দলে দলে যেভাবে লোকজন ছুটোছুটি করছে তাতে মনে হচ্ছে মারাত্মক কিছু ঘটেছে। সকলের চোখে মুখেও কেমন আতঙ্কের ছাপ। পৃথা আর ইরার চেয়ে চেয়ে দেখছিল সকলকে। এর মধ্যে কতগুলো ছেলে এসে দাঁড়ালো তাদের পাশে। সম্ভবত এই কলেজেরই শিক্ষার্থী এরা। কলেজ ড্রেস দেখে তো তাই মনে হচ্ছে। ছেলেগুলোর মধ্যে একজন হঠাৎ বেশ আতঙ্কের স্বরে বলল, দেখলি কি নির্মমভাবে মারল লোকটাকে? ছেলেটার কথা শেষ হতে না হতেই আরেকজন ছেলে বলল, বুকটা একদম গুলি করে ঝাঁঝরা করে ফেলেছিল, দেখেছিস? আরেকজন বলল, ওদের প্রশিক্ষণই দেওয়া হয় এমন মায়াদয়াহীনভাবে। ইরা আর পৃথা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলো ছেলেগুলোর কথা। ভেতরে ভেতরে কৌতূহল অনুভব করলো তারা। কে আবার কাকে মেরেছে? আর মারারও আবার প্রশিক্ষণ দেওয়া হয় নাকি? এরা কিছুটা কৌতূহল নিয়ে ছেলেগুলোকে প্রশ্ন করলো, কে হয়েছে ওখানে? ছেলেগুলো ওদের দিকে তাকালো। একজন বলল, এনকাউন্টার হয়েছে। সাথে সাথে আরেকজন বলল, আরুষ শেখ তার ক্যারিয়ারের চতুর্থ এনকাউন্টারটা করে ফেলেছে আজ এখানে। আরুষ শেখ। চমকালো পৃথা এবং এরা। নামটা সাথে সাথেই হানা দিল তাদের মস্তিষ্কে। গোল গোল চোখে তাকালো একে অপরের পানে। কিন্তু পরক্ষণেই দুজনেই হেসে উঠল হো হো করে। কী সব আজগুবি চিন্তা ভাবনা করছে তারা। তারা যে আরুষকে চেনে, সে আর এনকাউন্টার, অবিশ্বাস্য ব্যাপার। সূর্যের একটা ধমক খেয়ে প্যান্টে মুতে দেওয়ার অবস্থা হয় আরুষের, আর সে কিনা করবে এনকাউন্টার। মনে মনেই নিজেদের ভাবনাকে ধিক্কার জানালো দুজন। পৃথা হাসি থামিয়ে উকি ঝুঁকি মেরে দেখতে চাইলো এনকাউন্টার হওয়া স্থানটাকে। তবে জনমানবের অতিরিক্ত ভিড়ে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। পৃথা তাকালো ইরার পানে, অতঃপর বলল, চলো আমরাও ওখানে গিয়ে দেখে আসি। আমি আগে কখনো এত বড় অপরাধী দেখিনি, আর এনকাউন্টার হতেও দেখিনি। ইরা উৎসুক হলো, কৌতূহলী হয়ে বলল, আমিও বাস্তবে দেখিনি কখনো, ওই টিভিতেই নাটক সিনেমা একটু একটু যা দেখেছি শুধু। নিশ্চয়ই এনকাউন্টার করা অফিসারগুলো সুদর্শন হবে ভীষণ। ননদ ভাবেই দুজনেই উৎসুক হয়ে পড়ল এনকাউন্টার, লাশ এবং অফিসারদের দেখার জন্য। নিজেদের মধ্যেকার কথোপকথনের সমাপ্তি ঘটিয়ে তারা পা বাড়ালো সম্মুখের দিকে। কিন্তু এনকাউন্টারের ঘটনাস্থল পর্যন্ত আর যাওয়া হলো না তাদের। দু কদম এগোতেই হুট করে একটা কালো রঙের তেল চকচকে গাড়ি এসে ব্রেক কষলো সম্মুখে। হকচকিয়ে উঠল পৃথা এবং এরা। কিন্তু পরক্ষণেই নিজেদের সামলে নিল দুজনেই। গাড়িটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। একটু এগিয়ে গাড়ির কাছে যেতেই গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। ভেতর থেকে দৃশ্যমান হলো তুর্যের মুখখানা। পৃথার মেজাজটা চটে গেল। ঝাঁঝালো কণ্ঠে বলল, এভাবে কেউ গাড়ি ব্রেক কষে? আর একটু হলেই তো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তুর্য পাত্তা দিল না পৃথার কথায়। থমথমে কণ্ঠে বলল, বাড়ির গাড়ি আসবে না আজ, ড্রাইভার চাচার কি যেন কাজ আছে, তাই আমি নিতে এসেছি। গাড়িতে উঠে এসো তোমরা। তুর্যের আদেশ মোতাবেক ইরা গাড়িতে উঠতে নিলেও পৃথা হাত টেনে থামিয়ে দিল তাকে। তুর্যের আদেশকে উপেক্ষা করে বলল, আমরা এখন বাড়িতে যাব না, আপনি আমাদের জন্য একটু অপেক্ষা করলে করুন, নয়তো চলে যান। আমি আর ইরা একটু পর ফিরবো। তুর্য ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, বাড়ি যাবে না কেন? এখানে তোমাদের কি কাজ? ইরা নিজের জিহ্বা দ্বারা ওষ্ঠ ভেজালো, ইতস্তত করে বলল, ওখানে নাকি এনকাউন্টার হয়েছে ভাইয়া। আমরা আসলে কখনো এত বড় দাগে অপরাধী কিংবা এনকাউন্টার অফিসারকে বাস্তবে দেখিনি তো, তাই তাদের দেখতে চাইছিলাম একটু, এই আর কি। তুর্যের দৃষ্টি তীক্ষ্ণ হলো, থমথমে কণ্ঠে প্রশ্ন করলো, তাদের দেখে তোদের কি লাভ?
আমতা আমতা শুরু করলো ইরা। ঢোক গিলে বলল, না মানে দেখতে চাইছিলাম তারা ঠিক কীরকম আর কি। তুর্য কপালে ভাঁজ ফেলল, গম্ভীর কণ্ঠে বলল, কি রকম? কেমন মানে কি? তাদের মানুষ মনে হয় না তোদের কাছে? ইরা অপ্রস্তুত হলো, জোরপূর্বক হেসে বলল, না মানে এইটুকু বলতেই তাকে থামিয়ে দিল পৃথা। তুর্যের পানে একরাশ বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, এত প্যাচাচ্ছেন কেন? হুম, এতক্ষণে ওখানে গিয়ে সব কিছু দেখে চলে আসতাম। থামলো পৃথা, ইরার পানে তাকিয়ে বলল, চলো তো তাড়াতাড়ি দেখে চলে আসি আবার। বাক্যটা শেষ করে ইরার হাত ধরে পৃথা আবারও পা বাড়ালো সম্মুখপানে। অমনি তাদের ধমকে উঠল তুর্য, ভৎসনা করে বলল, এনকাউন্টার করে অফিসাররা তোমাদের জন্য এখনো লাশ নিয়ে সেখানে বসে আছে বুঝে? তাদের তো আর কোনো কাজকর্ম নেই, তাই না? পৃথা আর ইরা একটু চমকালো, তাকালো আশেপাশে। সত্যিই জনমানবের সমাগম আগের থেকে কমতে শুরু করেছে। ঘটনাস্থানের দিকে তেমন মানুষ নেই। তাহলে কি সত্যি এনকাউন্টার অফিসাররা চলে গিয়েছেন? হতাশ হলো দুই ননদ ভাবে। তাদের আর দাগি অপরাধী এবং সুদর্শন অফিসারদের দেখা হলো না। পৃথা তবুও মন মানল না। বিষয়টাতে পুরোপুরি নিশ্চিত হতেই আরেকবার তুর্যকে জিজ্ঞেস করলো, তারা সত্যি লাশ নিয়ে চলে গেছে? আমরা যখন এখানে এসেছি তখনই দেখেছি নিয়ে চলে যেতে। থামলো তুর্য। সম্মুখে ড্রাইভিং সিটে বসা আরুষের পানে তাকালো সে, দাঁতে দাঁত চেপে বলল, এরপরও যদি তোমাদের খুব বেশি এনকাউন্টার দেখার শখ হয় তাহলে আমাকে বলতে পারো। সামনে বসা আছে ওই আরুষ নামক একটা বলদ দেখেছো? ওটাকে এখানে এই মুহূর্তে এনকাউন্টার করে দেখিয়ে দিই তোমাদের। আরুষ ফাঁকা ঢোক গেল পরপর। আজ তুর্যও তার কি করবে কে জানে। পৃথা আর ইরা উঁকি দিয়ে তাকালো গাড়ির সম্মুখ পানে। এতক্ষণ গাড়ির পেছনের অংশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুর্যের সাথে বাক্যালাপের দরুন সামনে বসা আরুষকে খেয়ালই করেনি তারা। দুজনের দিকে তাকাতে তাকাতেই ইরা হুট করে ভ্রু কুচকালো, প্রশ্ন করলো, এ কি ভাইয়া, আজ তোমরা দুজনেই একদম একই রং একই রকমের শার্ট পরেছো যে? তুর্য কটমট করে তাকালো আরুষের পানে, দাঁতে দাঁত চেপে বলল, আমার শ্রাদ্ধ করতে। পৃথা আর ইরা কথা বাড়ালো না। এই বান্দা যে কখনো কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবে না তা তাদের জানা। তার উপর এখানে এই দুপুরের চড়া রোদে দাঁড়িয়ে থেকেও তো আর লাভ নেই কোনো। তাই দুজনেই চুপচাপ উঠে বসলো গাড়িতে। আরুষও দেরি করলো না। পৃথা এবং ইরা উঠে বসতে গাড়ি চালানো শুরু করলো। দুপুরের তপ্ত রৌদ্র, সূর্যটা খাঁ খাঁ করে প্রকৃতিতে তার দাপট দেখাচ্ছে। চারিদিক নীরব নিস্তব্ধতায় ঘেরা। আশেপাশে বাড়ি ঘর নেই কোনো। এই নীরব নিস্তব্ধ স্থানে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে দুই পুরুষ, তুর্য এবং আরুষ। তুর্য বাঘের ন্যায় ধারালো দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে আরুষের পানে, আর বেচারা আরুষ কাঁচুমাচু করে দাঁড়িয়ে রয়েছে তার সম্মুখেই। বেশ কিছুটা সময় অতিবাহিত হলো দুজনে নীরবতাতে। অতঃপর হুট করেই তুর্য বাজখাই কণ্ঠে চেঁচিয়ে বলল, তুই এনকাউন্টারটা করলি কেন বেয়াদব? এটা কোনো এনকাউন্টার করার সময় ছিল? আরুষ কেঁপে উঠল তুর্যের ধমকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, একটু রাগ উঠে গিয়েছিল স্যার। তুর্য চোখ বড় বড় করে তাকালো আরুষের পানে, তেড়ে গিয়ে বলল, একটু রাগ উঠেছে বলে তুই সোজা এনকাউন্টার করে দিবি ওকে? কতবার বলেছে নিজের রাগ সামলাতে। আরুষ মনে মনে ভেঙচি কাটল। তুর্যের সম্মুখে জোরে কিছু বলার সাহস না থাকলেও বিড়বিড়িয়ে বলল, নিজের রাগ নিজে সামলাতে পারে না, অথচ আমাকে বলছে রাগ সামলাতে। আপনি তো চেলা, তাই রাগটা আপনার মতোই হবে, এতে আমার দোষ কি? আরুষের কপাল ভালো, তুর্য শুনল না তার নিচু কণ্ঠের কথাগুলো। সে নিজের ক্রোধ ধরে রেখেই আবারও বলল, তোকে আমি কতবার বলেছি রাগ উঠলেও সামলে রাখবি। এমনি শাহিন মির্জাকে নিয়ে ঝামেলা আছে, তার মধ্যে আমার রতনবাবুকে উড়িয়ে দিলে। বুঝতে পারছিস কতটা ভুগতে হবে এটা নিয়ে? আরুষ সময় নিল একটু, ঢোক গিলে বলল, কিন্তু রতনবাবুর এনকাউন্টারের অর্ডারটাও স্যার আগে থেকে ছিল আমাদের উপর। তুর্য তেতে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, আদেশ থাকলে এনকাউন্টার করতে হবে। শাহিন মির্জার লোকেরা আমাদের উপর ক্ষেপে আছে এমনি, এখন রতনবাবুর লোকেরা পেছনে লাগবে। এদিকে অপারেশনটাও খুব গুরুত্বপূর্ণ। তাছাড়া রতনবাবুর থেকে এই কেস সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারত। কিন্তু তুই কি করলি? একদম এনকাউন্টার করে রতনবাবুর মুখটা বন্ধ করে দিলি। আরুষের ভেতরে কিঞ্চিত অনুতাপ বোধ জাগলো। বুঝলো ক্রোধের বশে সে ভুল করে ফেলেছে একটা। কাঁচুমাচু ভঙ্গিতে বলল, সরি স্যার, আমি বুঝতে পারিনি। তুর্য চোখ বন্ধ করে নিল।
জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেদের ক্রোধ দমনের ব্যর্থ চেষ্টা চালালো। হতপর চোখ খুলে বলল, তোর মাথার উপর আগে থেকে 3টে এনকাউন্টার চলছে আরুষ, সব দাগি আসামিদের। তাদের চেহারাটা তোর নাগাল পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তার মধ্যে তুই আবার আরেকটা এনকাউন্টার সেরে ফেলেছিস। আরুষ সাথে সাথে জবাব দিল, 4টা এনকাউন্টারে সব তো আমি করিনি স্যার, 2টো আমি করেছি, 2টো আপনি। তা আমি জানি, তুই জানিস, আর কর্তৃপক্ষ জানে, বাইরের কেউ জানে না। তাই তাদের নজরটা শুধুমাত্র অফিসার আরুষ শেখের উপরে, আমার উপরে নয়। থামলো তুর্য। আরুষের বানে আবারও তেড়ে গিয়ে বলল, তাছাড়া ওখানে পৃথা আর ইরার কলেজ ছিল। ওরা একবার ঘটনাস্থলে পৌঁছলে কি হতে জানিস? আরুষ তুর্যের থেকে একটু দূরে সরে গেল। নিরাপত্তা দূরত্বে দাঁড়িয়ে বলল, আপনার সাথে সাথে আমিও বউ হারাতাম স্যার, এর বেশি আর কি হতো? খটমট করল তুর্য। দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে তো দাঁত কবটি ফেলে দেবো। মির্জাফরের বংশধর, আমার বড় বড় কথা বলছিস? আরুষ দাঁত কেলিয়ে হাসলো। নির্বিকার ভঙ্গিতে বলল, আপনার বোনকে আগে বিয়েটা করি, তারপর 1 থাপ্পড়ে না পারলে 5 থাপ্পড়ে দাঁত সব ফেলে দিন স্যার। এখন দাঁত ফেলে দিলে আপনার বোনও আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আর তার থেকে বড় কথা হলো, আমার বিয়েতে বরযাত্রী নিয়ে তখন আপনাদের বাড়িতে যাব, তখন ওই বড় বড় গরু, ছাগল, মুরগির পিসগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে না? দাঁত না থাকলে খাবো কি দিয়ে? আমার বোনকে তোর মতো একটা গর্ধবের সাথে কখনো বিয়ে দেব না। আরুষের চোখে মুখে বিষণ্ণ ভাব নেমে এলো। কাঁদো কাঁদো হয়ে বলল, আপনি আমার সাথে এমন করতে পারেন না স্যার। ট্রেনিংয়ের সময় আপনি আমাকে কথা দিয়েছিলেন যে আমি যদি আপনার অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা অর্জন করি তবে আমার সাথে আপনার বোনকে বিয়ে দেবেন। যদিও এতদিন এই বিষয়ে আমার তেমন আগ্রহ ছিল না। কথাটা বলে থামলো আরুষ। লাজুক হেসে আবারও বলল, কিন্তু এখন আপনার বোনকে দেখার পর যে আমার হৃদয়ে ঘন্টি বেজে গিয়েছে, উতাল পাতাল ঢেউর সৃষ্টি হয়েছে, এখন আর তাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। তুর্য ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। হেসে সে বলল, আর একটা আজেবাজে কথা বললে আমি তোর এনকাউন্টার করে দেব, বেয়াদব। আরুষ পাত্তা দিল না তুর্যের কথায়। স্বাভাবিক ভঙ্গিতে বলল, আমার সাথে সাথে আপনার বোনেরও এনকাউন্টার করে দিন স্যার। দুজন মিলে একসাথে উপরে গিয়ে হানিমুন যাব ভাবছি। তুর্য এবার আর নিজের ক্রোধ দমন করতে পারল না। ছেলেটার ইদানিং সাহস বেড়ে গেছে ব্যাপক। যদিও এর সাহস বরাবরই ছিল, শুধুমাত্র জনসম্মুখে ভেজা বিড়াল, তলে তলে কেউ কারো থেকে কম যায় না। তুর্য হুট করে চোখের পলকের মধ্যে নিজের শার্টের আড়ালে প্যান্টের ভেতরে গোজা বন্দুকটা বের করে হাতে নিল। আরুষের কপালের ঠিক মাঝ বরাবর বন্দুকটাকে ঠেকিয়ে বলল, এখন উপরে পাঠিয়ে দিই তাহলে? আরুষের চোখে মুখে বিচলিত ভাব দেখা গেল না মোটেও। তুর্যের কথা শেষ হতে না হতেই ঝড়ের গতিতে নিজের পা উঁচিয়ে গোড়ালিতে মোজার মধ্যে গাঁথা নিজের বন্দুকটাও বের করে আনলো সে। তুর্যের কপালে ঠেকিয়ে বলল, আমি মরল আপনাকে মরতে হবে স্যার। আপনি আমাকে গুলি করার পর ঠিক যে কয়েক সেকেন্ড আমার দেহে প্রাণ থাকবে, ওই কয়েক সেকেন্ড আপনিও শেষ। থামলো আরুষ। বাঁকা হেসে বলল, আমি একা মরায় বিশ্বাসী নই স্যার, নিজের হত্যাকারীকে নিজ হাতে মেরে তারপর মরায় বিশ্বাসী। তুর্য আরুষের কপাল থেকে বন্দুক সরিয়ে নিল। ফিচিল হেসে বলল, আমি ইমপ্রেসড। থামলো তুর্য। দাঁতে দাঁত চেপে বলল, আজ শুধুমাত্র এই কথাটার জন্য বেঁচে গেলে তুই, নতে এই মুহূর্তে তোর পাছায় লাথি মেরে অপারেশন থেকে বের করে দিতাম। আরুষও তুর্যের কপাল থেকে বন্দুকটা সরিয়ে নিল। বুকে হাত দিয়ে বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। কত সাহস বুকে নিয়ে সে এতক্ষণ তুর্যের সম্মুখে দাঁড়িয়েছিল তা কেবল সে একমাত্রই জানে। সেই তুর্য ব্যাটাকে তো বিশ্বাসই নেই। এ সত্যি সত্যি তাকে গুলি করে দিতে পারত। আরুষের তো 1 সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এই তার জীবনের অন্তিমক্ষণ। তুর্যের বোনকে বোধহয় এই জন্মে আর বিয়ে করা হলো না। তারপর যেভাবেই হোক রতনবাবুকে মেরেও এই যাত্রায় বেঁচে গেল বেচারা। আরুষ কয়েকবার নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আমি যা করে ফেলেছি রাগের মাথায় স্যার, কিন্তু এই অপারেশনটা আমার স্বপ্ন। তুর্য তাকালো আরুষের পানে। সে নিজেও জানে এটা আরুষের স্বপ্ন। এই পেশায় আসার পর আরুষের প্রথম বড় কোনো কাজ এটা। তুর্য এবারে বেশ ঠান্ডা কণ্ঠেই বলল, স্বপ্ন হলে ধীর গতিতে মাথা কাটিয়ে সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়াতে হয়। আমরা এখন এমন অবস্থানে নেই যে হুটহাট মাথা গরম করে সিদ্ধান্ত নিয়ে নেব। আরুষ মাথা নিচু করে ফেলল। কাচুমাচু হয়ে বলল, সরি স্যার। এসব সরি তোর কাছে রাখ, আর ভাবতে থাক
এনকাউন্টারের ব্যাপারে নাজিম স্যারকে কি জবাব দিবি? আরুষ ঢোক গিলল, ভয়ার্থ কণ্ঠে বলল, এবার মতো ওনার হাত থেকে বাঁচিয়ে নিন যান। উনি আমাকে এমনি সহ্য করতে পারেন না। এরপর যদি এনকাউন্টারের ব্যাপারে শোনে তাহলে সোজা আমারই এনকাউন্টার করে উপরে পাঠিয়ে দেবে। তারপর আপনার বোন বিয়ের আগেই বিধবা হয়ে যাবে স্যার। তুর্য একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরুষের পানে, অতঃপর পাশেই তাদের দাঁড় করানো গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসলো। জানালো থেকেই মুখ বাড়িয়ে আরুষকে বলল, তুই এখান থেকে এখন হেঁটে হেঁটে বাড়িতে যাবি, নয়তো আমার বোনকেও পাবি না। আর উপর মহলের সাথে তোর এই এনকাউন্টার নিয়ে কোনো সুপারিশও করতে পারবো না, বলে দিলাম। আরুষ আঁতকে উঠল। যে বাড়িতে সে থাকে তার দূরত্ব এখান থেকে কমপক্ষে 2 কিলোমিটার। এই পুরো পথটা হেঁটে যাবে সে? আরুষ ছুটে গেল বাড়ির পানে, ব্যস্ত হয়ে বলল, আমি এতটা পথ কিভাবে হেঁটে যাব? আমার পা ফুলে যাবে। আমার উপরে এত বড় জুলুম করবেন না স্যার। আমাকে প্লিজ গাড়িতে নিয়ে নিন। দরকার হয় অর্ধেক পথে গিয়ে নামিয়ে দিবেন। তুর্যের চোখ ছোট ছোট করে তাকালো আরুষের পানে, ওষ্ঠ বাঁকিয়ে বলল, এতটা পথ কোথায়? মাত্র 2 কিলোমিটার। ট্রেনিং সময় তো রোজ এর থেকেও তো বেশি দৌড়াতে, আর এখন 2 কিলোমিটার ভয়? মহিলাদের মতো ঢং পাততে আরুষ, নয়তো টানা 10 কিলোমিটার দৌড়াতে হবে তোকে। আর হ্যাঁ, অবশ্যই হেঁটে হেঁটে আমার বাড়ি যাবে, তোর বাড়িতে না। আরুষ আর কিছু বলবে তার আগেই তুর্য গাড়ি স্টার্ট দিল। সাঁয় সাঁয় করে গাড়িটা নিয়ে চলল সম্মুখের দিকে। আরুষ হক চুকে গেল, সময় ব্যয় না করে গাড়ির পেছনে ছুট লাগালো, চিৎকার করে বলল, স্যার আমাকে ফেলে যাবেন না, আমাকে নিয়ে যান। তুর্য শুনল না আরুষের কোনো কথা, গাড়ি থামালো না সে। আরুষের মেজাজ বিগড়ে গেল। লোকটা সব সময় ওর সাথে এমন করে। বাড়িতে মায়ের সাথেও পারে না, বউয়ের সাথেও পারে না, পারে শুধুমাত্র ওর সাথে। আরুষ ক্রোধে দিশেহারা হলো, ব্যস্ত হয়ে তাকালো আশেপাশে। একটা অর্ধখণ্ড ইটের টুকরো চোখে পড়লো তার। তড়ি ঘড়ি করে ইটের খণ্ডটা হাতে তুলে নিল, দাঁতে দাঁত চেপে বলল, আমি তোর বোনকে বিয়ে করব। তারপর তুই হবি আমার শালা। শালা অফিসে তোর চললো, বাড়িতে কার চলে আমিও দেখে ছাড়ব। সব প্রতিশোধ কড়ায় গন্ডা উসুল করব। কথাটা শেষ হতে না হতে তুর্য গাড়ি ব্যাকে আনলো, থামালো ঠিক আরুষের পায়ের কাছে। থতমত খেয়ে গেল ছেলেটা, দ্রুত হাতের ইটটা পেছনে লুকিয়ে ফেলল। আমতা আমতা করে বলল, আবার ফিরে এলেন যে? আমি হেঁটে হেঁটে বাড়িতে যাব না? তুর্য উত্তর দিল না আরুষের কথার, বরং বেশ আগ্রহ নিয়ে বলল, আমার বোনকে বিয়ে করবি তুই? আরুষ নিজের ক্রোধ ভুলে গেল মুহূর্তেই, লাজুক হেসে বলল, জি স্যার। তুর্য হাসলো, টেনে টেনে বলল, কিন্তু তোর মতো একটা আহম্মকের সাথে আমি আমার বোনের বিয়ে দেবো না। আরুষ চমকালো, তবে কিছু বলার আগেই তুর্য গাড়ির চালনা শুরু করলো আবার। মিনিট খানেকের মধ্যে দূরেও চলে গেল। আরুষ নিজের ক্রোধ আর ধরে রাখতে পারল না, রেগে মেগে হাতের ইটের টুকরোটা ছুঁড়ে মারলো তুর্যের গাড়ির পানে। কিন্তু বেচারা শক্তি চালিয়ে ইটের টুকরোটা তুর্যের গাড়ি পর্যন্ত নিতে সক্ষম হলো না। অবশ্য এই অসক্ষমতায় লাভ বা লোকসান হয়নি তার। যদি সত্যি সত্যি আরুষের ক্রোধের বশে মারা ইটের টুকরো কোনোভাবে তুর্যের গাড়িতে লাগতো, তবে আজ ওই ইটের টুকরো দ্বারা তার শক্তপোক্ত মাথাটাও ফাটত। আর তারপর সে হাসপাতালে। সময় গড়ালো কিছুটা। আরুষকে ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা বাড়িতে গেল তুর্য। ফুরফুরে মেজাজে নিজ কক্ষে ঢুকতেই থমকে গেল সে। পৃথা কেবলই গোসল সেরে বেরিয়েছে, চুলগুলো ভালোভাবে মোছেনি এখনো। লম্বা চুলের ডগাবে ঝরে পড়া টুপটাপ পানির বিন্দুগুলো স্থান করে নিচ্ছে মেঝেতে। তুর্যের ঘোর লেগে যাচ্ছে, বুকের ভিতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে। শিরশির অনুভূতিতে আচ্ছাদিত হচ্ছে সম্পূর্ণ শরীর। তুর্য যেন এক মুহূর্তের জন্য ভুলে গেল তার জীবনের সব জটিলতা, সব বারণ। সম্মোহিত ভঙ্গিতে দরজা খোলা রেখেই এগিয়ে গেল পৃথার পানে। হাত বাড়িয়ে আলতোভাবে পেছন থেকে জড়িয়ে ধরল মেয়েটাকে। কেঁপে উঠল পৃথা, শিউরে উঠল পুরো শরীর। হৃদস্পন্দন বাড়ল মেয়েটার। নিজেকে তাড়াতাড়ি সরিয়ে নিতে চাইল তুর্যের বাঁধন থেকে, কিন্তু পারল না। তুর্য আরও শক্ত কণ্ঠে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। মেয়েটার ভেজা চুলে মুখ গুজে বলল, আই ব্যাডলি নিড ইউ জান। থামল তুর্য, আবারও বলল, সরে যেও না প্লিজ, একটু সময় থাকো আমার কাছে, আমার সাথে মিশে নিজেকে একটু শান্ত করতে দাও। তুর্যের কথায় কি ছিল জানা নেই পৃথার,
কিন্তু মেয়েটা সরতে পারল না তুর্যের থেকে। মস্তিষ্ক সরাতে বললেও হৃদয় বাধা দিল। সে তুর্যের এই স্পর্শকেই আপন করে চাইছে, আরও গাঢ় স্পর্শে নিজেকে বিলীন করতে চাইছে। এ কি তবে ভালোবাসা নাকি মায়া? পৃথা কি ধীরে ধীরে তবে তুর্যের মায়ায় বাধা পড়ে যাচ্ছে? এর কোনো প্রশ্নেরই উত্তর নেই পৃথার নিকট। সে শুধু এই মুহূর্তে তুর্যকে চাইছে। তুর্য আলতোভাবে পৃথার ঘাড় থেকে ভেজা চুলগুলো সরিয়ে দিল, অতঃপর একটু ঝুঁকে ঘাড়ে কামড় বসালো একটা। পৃথা শিউরে উঠল, চোখ মুখ খিঁচে বন্ধ করে নিল। তুর্য আর একটু ঘনিষ্ঠ হলো মেয়েটার সাথে, ঘাড়ে ছোট ছোট চুমুতে সিক্ত করে তুলল মেয়েটাকে। পৃথা আর পারল না নিজেকে ধরে রাখতে, তড়িৎ গতিতে পেছনে ফিরে তাকালো তুর্যের পানে। অনুভূতির জোয়ারে ভেসে গিয়ে আছড়ে পড়ল তুর্যের বক্ষে। তুর্য হাসলো, 2 হাত বাড়িয়ে মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। ঠিক তখনই খোলা দরজা থেকে কক্ষের ভেতরে প্রবেশ করলো ইরা। সম্মুখ পানে না তাকিয়ে বলল, ভাবি তোমাকে বড় চাচি। ব্যাস এইটুকুতেই মুখ বন্ধ করতে হলো মেয়েটাকে। সম্মুখ পানে তাকিয়েই ভূত দেখার মতন চমকে উঠল সে। কি করতে এসে কি দেখে ফেললো ইরা? হঠাৎ চিৎকার করে উঠল মেয়েটা, 2 হাতে জলদি নিজের চোখ চেপে ধরে বলল, আমি কিছু দেখিনি। পৃথা আর তুর্য চমকালো। মেয়েটা ছিটকে দূরে সরে যেতে চাইল তুর্যের থেকে, কিন্তু তুর্য যেতে দিল না, বরং আরও শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিল পৃথাকে। অতঃপর একরাশ বিরক্তি নিয়ে এসে তাকালো ইরার পানে, নাক মুখ খুঁচকে বলল, আমার শান্তি সহ্য হয় না? আমার প্রেমে অ্যালার্জি আছে তোদের? সব আহমকের দল। ইরা অপ্রস্তুত হলো। এখানে এসে এমন একটা পরিস্থিতিতে পড়বে জানলে কোনো দিনই আসতো না। সে তো জানতই না তুর্য ঘরে ফিরেছে। ইরা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে বলল, না মানে বড় চাচি ভাবিকে খাবার খেতে ডাকছিল তাই। তুর্য নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তুই যা, আমরা আমাদের কাজ শেষ করে আসছি। ইরা আর দাঁড়ালো না এক মুহূর্ত, এক দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল সে। আর পৃথা বেচারির এই মুহূর্তে ইচ্ছে হচ্ছে লজ্জায় মাটির মধ্যে ঢুকে যেতে। কি নির্লজ্জ কথাবার্তা, তাও অন্য মানুষের সম্মুখে। কাজ শেষ করে আসছি মানে কি? হ্যাঁ। পৃথার ভাবনার মধ্যেই তুর্য তাকালো তার পানে, আদুরে কণ্ঠে বলল, চলো বউ, আমরা আবার প্রথম থেকে শুরু করি। পৃথা ভরকে গেল, পরক্ষণেই আবার তেতে উঠল। তুর্যের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে উদ্যত হয়ে বলল, চুপ করুন অসভ্য লোক, ছাড়ুন আমাকে। তুর্য নিজের ঠোঁট দুটো গোল করলো, একটু উঁচিয়ে বলল, আগে আটশার বেঁধে দমক একটা চুমু খেতে দাও, তারপর ছেড়ে দিচ্ছে। পৃথা অগ্নিদৃষ্টিতে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, একটা মানুষ এতটা নির্লজ্জ কিভাবে হয়? একটু তো শরম করুন। ইরার সামনে চি 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 চি, কি ভাবলো? তুর্য চোখে হাসলো, চোখ মেরে বলল, খোঁজ নিয়ে দেখো, তুমি ঠিক যতটা লজ্জা পাচ্ছ, ওরা তোমার এই লজ্জার থেকে অধিক আমাদের নিয়ে ভেবে ফেলেছে। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে। লোকটার মুখটা ঘি দিয়ে বানানো হয়েছে কে জানে, সর্বক্ষণ উল্টা পাল্টা নির্লজ্জ ধাঁচের কথা বেরোতেই থাকে। তার বাপ মা খুঁজে খুঁজে এই নির্লজ্জ লোকটাকে পেয়েছিল তার সাথে বিয়ে দেওয়ার জন্য। 10 বছর বয়সে যখন বিয়ে দিয়েছে, তখন একজন ভালো সুশীল ভদ্র ছেলের সাথে বিয়ে দিত, তা না একটা অসভ্য বর্বর লোকটাকে গুছিয়ে দিয়েছে তার মতন এক কিশোরীর সাথে। পৃথা দাঁতে দাঁত চাপলো, ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা বন্ধ করে ছাড়ুন আমাকে। মাসি কখন থেকে ডাকছেন? তুর্য ছাড়লো না পৃথাকে, দুষ্টু এসে বলল, বিয়ে করেছি 7 বছর, অথচ বউকে একটা গাঢ় চুমু খাওয়ার সৌভাগ্য হয়নি আমার। আজ যখন একটা সুযোগ পেয়েছি, অরুণ চৌধুরী বউটা পোষ মেনে কাছে এসেছে, তখন এইভাবে ছেড়ে দেব না? কখনো না, জীবন থাকতেও না। থামলো তুর্য, ওষ্ঠ গোল করে আবারও বলল, শুধুমাত্র একটা চুমুই তো, খেতে দাও না বউ, বেশি সময় নেব না, মাত্র 30 মিনিটই শেষ করব, পাক্কা প্রমিস। পৃথা বিষম খেলো, চোখ বড় বড় করে তাকালো তুর্যের পানে। 30 মিনিট ধরে মাত্র একটা চুমু খাবে, তাও বেশি সময় না। সবচেয়ে বড় কথা হলো 30 মিনিট ধরে চুমু খেলে সে বাঁচবে? দম বন্ধ হয়ে মরে যাবে তো। পৃথা হতবাক কণ্ঠে বলল, 30 মিনিট মাত্র, আর 30 মিনিট ধরে একটা চুমু? আপনি কি মানুষ? তুর্য কপালে ভাঁজ ফেলল, বেশ গুরুত্বপূর্ণ অভিপ্রায় নিয়ে বলল,
2013 সালে থাইল্যান্ডের পাটোয়া শহরে এক দম্পতি টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ড অর্থাৎ প্রায় 3 দিনে এক অপরকে চুমু খেয়ে বিশ্বের দীর্ঘতম চুম্বনের রেকর্ড করেছিল। সেখানে আমি বিয়ে করে প্রায় 7 বছর চুমু অনাহারে কাটানোর পর বউকে মাত্র 30 মিনিট ধরে একটানা চুমু খেতে চেয়েছে। এই সময়টা কি তোমার নিকট খুব বেশি নাকি? পৃথা বিস্মিত হলো। টানা 58 ঘন্টা 35 মিনিট 58 সেকেন্ডে এত লম্বা চুমু ছিল? কোন দম্পতি এই চুমু খেয়েছে? তারা মানুষ তো নাকি অন্য কোনো গ্রহের প্রাণী মানুষের রূপ ধরে পৃথিবীতে হানা দিয়েছে? পৃথা বিস্মিত সুরেই প্রশ্ন করলো, এরা কি এই প্রায় 3 দিন খাওয়া দাওয়া ছেড়ে চুমু খেয়েছিল? এদের পেটে ক্ষুধা লাগেনি, গলায় পানির পিপাসা লাগেনি, ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়েনি? আচ্ছা, ওরা বেঁচে আছে তো? তুর্য মাথা ঝাঁকালো, বিশ্বাসের সহিত বলল, অবশ্যই বেঁচে আছে। এখন তুমি আমাকে একখানা চুমু খেয়ে বাঁচিয়ে দাও। কথাটা বলে থামলো তুর্য। ভাবুক ভঙ্গিতে আবার বলল, 30 মিনিট একদম কম হয়ে গেছে। দীর্ঘ 7 বছর চুমু অনাহারে থাকার পর আমার অন্তত একদিনের 7 দিন চুমু খাওয়া উচিত।